স্বাগতম সমস্ত ছাত্র ও ছাত্রীদের। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী। তো এর প্রথম চ্যাপ্টারটি আজকে খুলে দেখব কি রয়েছে। এর প্রথম চ্যাপ্টারটি রয়েছে আকাশ ভরা সূর্য তারা। আকাশ ভরা সূর্য তারা। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি ইংলিশে, যেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the also high like a diamond in the sky। তো এখানে কি বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মানে যে ছোট ছোট বিন্দুগুলি যেগুলি স্টার মানে যেগুলি তারা, এগুলি কেমন করে জ্বলে, একদম ঝিকমিক ঝিকমিক করে, মানে মিটমিট করে, যে যাকে বাংলা ভাষায় বলা যায়, একদম শুদ্ধ বাংলা ভাষায় এগুলি মিটমিট করে জ্বলে। তো আমরা কি দিনের বেলা কোনোদিন আমরা তারা দেখতে পারি? আমরা দিনের বেলা কোনোদিনও তারা দেখতে পারি না, কিন্তু আমরা রাত্রেবেলা তারা দেখতে পারি। এখন রাত্রেবেলা আমরা কি শুধু আকাশে তারাই দেখতে পারি? এখন অনেকে বলবে যে না, আমার প্লেন দেখতে পারি না। আমি প্লেনের কথা বলছি না, আমি আকাশে স্থিরভাবে থাকা যেগুলো থাকে, যেমন চাঁদ তারা, আমি সেগুলোর কথা বলছি। তো আমরা আকাশে দেখি চাঁদ তারা, এই দুটো জিনিসই আমরা আমাদের পৃথিবী থেকে দেখতে পারি। প্রথমেই বলে রাখি, আমরা কোথায় আছি? বাড়িতে না, বাড়িতে না, আমরা রয়েছি পৃথিবীতে। পৃথিবী একটি কি গ্রহ। পৃথিবী একটি কি গ্রহ। তো প্রথমে আমরা জেনে নিব যে আকাশের মধ্যে বা আমাদের মহাকাশে আমরা যেটা দিনের বেলা দেখি নীল রঙের আকাশ, সম্পূর্ণ আকাশ, বিকেলের দিকে একটু কমলা কালার হয়, আকাশটা দেখতে খুবই সুন্দর মনে হয়। কিন্তু আসলে মহাবিশ্বের রং কি? আসলে মহাবিশ্বের রং কালো। দিনের বেলা সূর্যের আলোর জন্য আমরা সেটিকে নীল দেখতে পাই। এখন সূর্যটা কি, পৃথিবীটা কি, চাঁদটা কি, আমরা এই তিনটারই নাম অনেক আগেই শুনেছি। একটা হচ্ছে আমাদের সূর্য, একটা হচ্ছে তোমার পৃথিবী, আর একটা হচ্ছে তোমার চাঁদ, যেটাকে আমরা জানি চাঁদ মামা। চাঁদ, চাঁদের মাথায় চাঁদ, একটা ছোট্ট চাঁদ। তো আমরা জানি এটা সূর্য, পৃথিবী, চাঁদ। এখন এই তিনটে কি একই জিনিস? না, তিনটে একই জিনিস না, তিনটে আলাদা আলাদা জিনিস। তো সূর্যটা কি? সূর্যটা হচ্ছে একটা নক্ষত্র। আর পৃথিবীটা কি? একটা গ্রহ। আর চাঁদটা কি? চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। এই তিনটাকে আমি এখন আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। আজকে আমি এটা করাবো। আমার মনে হয় না যে এটা, মানে এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে তোমাদের মনে। তো প্রথমে চলে যাই নক্ষত্র। নক্ষত্র কোনগুলো? যেমন সূর্য, সূর্য একটা কি নক্ষত্র। প্রথমেই বলে রাখি, নক্ষত্র হচ্ছে আকারে অনেক বড় হয়, গ্রহ ও উপগ্রহের তুলনায় আকারে আকারে অনেক বড়। কি হয়? অনেক বড় হয়, ঠিক আছে, আকারে অনেক বড় হয়। গ্রহ, গ্রহ নক্ষত্রের চেয়ে ছোট হয়। নক্ষত্র এর থেকে ছোট, নক্ষত্র এর থেকে ছোট হয় গ্রহ। আর এই গ্রহের চেয়ে ছোট হয়, গ্রহ এর থেকে ছোট হচ্ছে আমাদের উপগ্রহ। এখন তোমরা বলবা যে এত নাম এত নাম আমরা কিভাবে বুঝবো? কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি এখনই বলে দিচ্ছি। নক্ষত্র হচ্ছে আকারে অনেক বড় হয়। যেমন সূর্য, সূর্যকে আমরা দূর থেকে দেখি, আমরা পৃথিবী থেকে দেখি, ইটুক মনে হয়, ইটুক ধরো দেখা ইটুক মনে হয়, কিন্তু আসলে সূর্যের আকার আমাদের পৃথিবীর থেকে অনেক বড়, কমপক্ষে 6 থেকে 7 হাজার
যদি 6 থেকে 7 হাজারটা পৃথিবী একসঙ্গে করা যায় তাহলে আমাদের সূর্য হবে। তাহলে বুঝতেই পারছো সূর্য আমাদের থেকে কত বড়। কিন্তু সূর্যকে ছোট দেখায় কারণ সূর্য আমাদের থেকে অনেক দূরে রয়েছে। ঠিক আছে, কেন ছোট দেখায়? কারণ সূর্য আমাদের থেকে অনেক দূরে রয়েছে। সেই দূরত্ব আমরা জানবো, আগে বেসিকটা জেনে নিই। তো এটা হচ্ছে আমাদের নক্ষত্র, আকারে অনেক বড় হয়। 2 নম্বর পয়েন্ট, নক্ষত্র নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। যেমন আমরা সূর্যের আলোতে দিনের বেলা সবকিছু স্পষ্ট দেখতে পারি, রাত্রেবেলা আমাদের হয়তো লাইট জ্বালাইতে লাগে, যেটা একদম বাস্তব কথা। রাত্রেবেলা অন্ধকার থাকে, যেদিন অমাবস্যা সেদিন তো ঘোর অন্ধকার। এর জন্য আমরা কি সবার বাড়ি বাড়িতে আলো রয়েছে। তো কি রাত্রেবেলা সূর্য দেখা যায় না, এর জন্য আমাদের চারিদিক অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে সূর্যের নিজস্ব আলো রয়েছে। এটা সূর্য, তার নিজস্ব আলো তার রয়েছে, এটা হচ্ছে আলোর কিরণ। ঠিক আছে, সূর্যের নিজস্ব নিজস্ব আলো রয়েছে। কি রয়েছে? আলো রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে গ্রহ। গ্রহের কি নিজস্ব আলো রয়েছে? না, একদমই না। গ্রহের নিজস্ব আলো নেই। ঠিক আছে, গ্রহের নিজস্ব আলো নেই। আর এরপর হচ্ছে উপগ্রহ। উপগ্রহের কি নিজস্ব আলো রয়েছে? এখন তোমরা বলবা যে আমরা চাঁদ লিখেছি, চাঁদ একটা উপগ্রহ, কিন্তু চাঁদ তো আলো দেয়। কিন্তু না, চাঁদ আলো দেয় না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোয় আলোকিত। এটার ডেফিনিশনটা আমি তোমাকে পরে বলছি, আগে এটা লিখে নিই। চাঁদের নিজস্ব আলো নেই। কোনো উপগ্রহের নিজস্ব আলো থাকে না। এখন যেটা সবার মনে জাগবে যে আমরা তো রাতের বেলা চাঁদের আলো দেখতে পারি, তো চাঁদ কিভাবে আলো দেয় বা চাঁদের এই আলোটি কিভাবে তৈরি হয়? তো এর জন্য আমাকে একটা প্র্যাকটিক্যাল করতে হবে। তো প্র্যাকটিক্যালের জন্য আমি একটা লাইট নিয়ে এসেছি। এটা হচ্ছে লাইট, বড় লাইট। ঠিক আছে, এটা একটা বড় লাইট। পিছনে একটা আমাদের, মনে করো এটা একটা সূর্য। না, আমাদের এই লাইটটা হচ্ছে সূর্য, যেটা নক্ষত্র, যার নিজস্ব আলো রয়েছে। যদি বিশ্বাস না হয় দেখতে পারেন, এই ছেলে এর নিজস্ব আলো রয়েছে 1 and 2। এটা হচ্ছে 2 in 1 আলো। ঠিক আছে, তো এর ব্যাটারি নেই, ঠিক আছে চলে যাবে আমাদের। এর হচ্ছে নিজস্ব আলো রয়েছে। আমরা পাওয়ারফুলটা ব্যবহার করব, কারণ আমরা কমে বিশ্বাস করি না। এই যে সিরিয়াসলি ব্যাটারি নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে, সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। সূর্যের সামনে পৃথিবী রয়েছে। ঠিক আছে, এখন কি হচ্ছে ভালো মতো দেখলে বুঝবা, সূর্যের যে আলোটার পড়েছে পৃথিবী একটা সাইডে, কিন্তু পিছনের সাইডটা এখনো অন্ধকার রয়েছে। তো কি হয়, আমরা পরে জানতে পারবো যে আমাদের এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা সূর্যের চারিদিকে আবর্তন করে। এটা আমরা একটু পরে জানবো। এখন যেটা দেখতেছি, একটা স্থির অবস্থাকে আমি ধরলাম যে এটা সূর্য, এটা পৃথিবী, আর চাঁদ কোথায় আমাদের? এই যে চাঁদ মামা, হাতে কিছু নেই তো চাঁদ মামাকে আমি ধরে নিলাম। এটা হচ্ছে চাঁদ মামা। ঠিক আছে, এই যেটা, এই দেখো আলো ভোল্টেজ। তো কি হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূর্য, এটা আমাদের পৃথিবী, এটা আমাদের চাঁদ। এখন কি হচ্ছে, সূর্যের আলো পৃথিবীর যেদিকে পড়ছে সেদিকটা হচ্ছে দিন। এদিকে দিন হচ্ছে, সবাই সূর্য দেখতেছে, কি মজা, সবাই খেলতেছে, সবাই স্কুল যাচ্ছে, যদিও এখন স্কুল লকডাউনে বন্ধ। সবাই খেলছে মাঠে ঘাটে, কেউ বা ভাত খাচ্ছে দিনের আলোতে। আমার মাথায় এখন কিছু আসতেছে না। তো ব্যাপারটা হচ্ছে কি, সূর্যের আলো পৃথিবীর যেদিকে পড়ছে সেদিকটা হচ্ছে দিন, আর যেদিকে পড়ছে না সেটা হচ্ছে রাত। ঠিক আছে, এখন এই রাতের দিকটার মধ্যে চলে আসলো আমাদের কি, চাঁদ। এই যে আমাদের চাঁদ মামা, এটা হচ্ছে আমাদের চাঁদ মামা। এটা, এই দেখো, সূর্যের আলোটা চাঁদের উপর পড়ে, কিন্তু আসলে কি এই লাইটটার কোনো নিজস্ব আলো রয়েছে? এদিকে রাত, পৃথিবীর অন্য সাইডে রাত হয়েছে। এবার দেখো, পৃথিবীর যেদিকে আলো পড়েছে সেদিকটা দিন, আর এদিকটা রাত্রি।
আবার এখানে আমাদের নতুন করে চলে আসলো চাঁদ। এটা সাধারণ অবস্থায় দেখো যেখানে সূর্যের আলো চাঁদের উপরে পড়ছে না, কিন্তু যখনই এই চাঁদটা একটা এই জায়গায় চলে আসবে তখনই দেখো যে সূর্যের আলো চাঁদের উপরে পড়ছে, এবং সেই আলো আমাদের রাত্রি অবস্থায় যে রয়েছে আমাদের পৃথিবীর যে দিকটা, অর্থাৎ যে দিকে আলো নেই, সূর্যের আলো নেই, যে দিকটা এখন রাত্রি অবস্থায় রয়েছে সেই দিকটা চাঁদকে দেখলে মনে করবে যে না এই চাঁদটি জ্বলছে বা চাঁদের নিজস্ব আলো রয়েছে। যে কারণে আমরা রাত্রেবেলা চাঁদকে দেখলে মনে করি যে না চাঁদের নিজস্ব আলো রয়েছে, কিন্তু আসলে চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোই চাঁদে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে পড়ছে। এর জন্য আমরা দেখি চাঁদের আলো, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারলো। আমার পৃথিবী, এই যে আমার পৃথিবী, আমার চাঁদ, আর সূর্যের এখন ব্যাটারি কম আছে তো এটাকে চার্জে দিতে হবে। তো এখন বুঝতে পারছো যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই বা কোনো উপগ্রহের নিজস্ব আলো থাকে না। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে হচ্ছে নক্ষত্র সর্বদা স্থির। নক্ষত্র কি? সর্বদা স্থির। নক্ষত্র যেখানে রয়েছে সেখানেই রইবে, আজকে রয়েছে কালকেও থাকবে, পরশু থাকবে, তার পরের দিনও থাকবে, কারণ নক্ষত্র স্থির। নক্ষত্র চলাফেরা করে না বা নক্ষত্র কারো চারিদিকে ঘোরাফেরা করে না, নক্ষত্র স্থির। কিন্তু গ্রহ, গ্রহ কি স্থির? গ্রহ স্থির নয়। গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে। নক্ষত্রর চারিদিকে ঘোরে কে? গ্রহ। মনে করো এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। ঠিক আছে, পৃথিবীর ছবিটা দেখে নেই ভালো মতো। পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীটা কার চারিদিকে ঘুরবে? সূর্যের চারিদিকে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু সূর্য স্থির। এটা কি? সূর্য, সূর্য হচ্ছে স্থির, আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, আর সূর্যের সামনে পৃথিবীর যে অংশটা থাকে সেই অংশে দিন। মনে করো এই অংশে এখন আলো পড়ছে, তার মানে কি এই অংশটা দিন, সম্পূর্ণটা এই অংশটা দিন হচ্ছে, কিন্তু এইদিকে আলো পড়ছে না, এদিকে হচ্ছে কি রাত্রি। ঠিক আছে, এটুক পর্যন্ত বোঝা গেল। তো নেক্সট চলে আসি উপগ্রহ। একটা কথা সবসময় মাথায় রাখবে যে গ্রহের নিজস্ব কোনো আলো নেই, গ্রহের নিজস্ব কোনো আলো নেই। ওকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন হচ্ছে উপগ্রহ। তো উপগ্রহ কি করে? আমাদের উপগ্রহ, একটা উপগ্রহের উদাহরণ হচ্ছে চাঁদ। সেটা হচ্ছে কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। এই চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘোরে। কার চারিদিকে ঘোরে? পৃথিবীর চারিদিকে ঘোরে। কার চারিদিকে ঘোরে? পৃথিবীর চারিদিকে। তার মানে কি উপগ্রহ, উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে, গ্রহের চারিদিকে ঘোরে। ঠিক আছে, তো কি নক্ষত্র সর্বদা স্থির, নক্ষত্র যেখানে ছিল সেখানেই থাকবে আজীবন। আজ থেকে যদি 50 কোটি বছর পর্যন্ত থাকে তাও নক্ষত্র স্থির। কিন্তু গ্রহ যেমন পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরা সবাই সূর্যের চারিদিকে ঘোরে, মানে কি সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। ঠিক আছে, এটা কথা সবসময় মাথায় রাখবে। নক্ষত্র স্থির, কিন্তু গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে। এরপর হচ্ছে উপগ্রহ। এই উপগ্রহ, এই জিনিসটা আর একটা জিনিস, সেটা হচ্ছে উপগ্রহ আবার নক্ষত্রের চারিদিকে ঘোরে না, উপগ্রহ ঘোরে গ্রহের চারিদিকে। তো ব্যাপারটা কি ক্লিয়ার হলো? এখনো ক্লিয়ার হয়নি। তো ব্যাপারটাকে আমি আরো ক্লিয়ার করে দিই। এটা যদি আমাদের সূর্য হয়, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, আবার যে উপগ্রহ রয়েছে যেমন আমাদের চাঁদ, এই চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘোরে। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার আরেকবার, সূর্য যেটা নক্ষত্র আমাদের,
নক্ষত্র সর্বদা স্থির অবস্থায় থাকে, সর্বদাই, আজকে কালকে ভবিষ্যতে যে কোনো দিন নক্ষত্র সবসময় স্থির অবস্থায় থাকবে। আবার যে গ্রহ রয়েছে এই গ্রহটি নক্ষত্রের চারিদিকে আবর্তন করবে, নক্ষত্রের চারিদিকে আবর্তন করবে বা ঘুরবে। আবার যে উপগ্রহ রয়েছে এই উপগ্রহটি গ্রহের চারিদিকে ঘুরবে। উপগ্রহ কার চারিদিকে ঘুরবে? নক্ষত্রের চারিদিকে না, উপগ্রহ ঘুরবে গ্রহের চারিদিকে, আর গ্রহ ঘুরবে নক্ষত্রের চারিদিকে। এই জিনিসটা মাথায় একদম ক্লিয়ার করে নেওয়া দরকার। আর একটা জিনিস, যে উপগ্রহদের নিজস্ব কোনো আলো থাকে না, একমাত্র নক্ষত্র, যেসব নক্ষত্র রয়েছে, নক্ষত্র বা তারা আমরা যাকে বলি, সেগুলির নিজস্ব আলো রয়েছে। তাছাড়া গ্রহ বলো উপগ্রহ বলো এদের কারোরই নিজস্ব কোনো আলো নেই। তো এই জিনিসটা একদম মাথায় ফিক্স করে রাখবে, একদম ফেভিকল আঠা দিয়ে লাগায় রাখবে। ফেভিকল ফেভিকুইক যা পাও, ফেভিকুইকের দাম 5 টাকা, তো ওটাই একটু বেটার হবে। ফেভিকলও আছে, মেবি টিউব পাওয়া যায়। তো যেভাবে হোক এটা মাথার মধ্যে একদম সেট করে রাখবে। আর একবার রিভিশন দিয়ে দিচ্ছি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ঠিক আছে? নক্ষত্র হচ্ছে আকারে অনেক বড়, একটা গ্রহের তুলনায় নক্ষত্র অনেক বড়, আর উপগ্রহ তো গ্রহের থেকে ছোট, এটা বাদই দাও। এরপরে আসে গ্রহ। গ্রহ হচ্ছে নক্ষত্রের চেয়ে ছোট কিন্তু উপগ্রহ হচ্ছে বড়। আবার হচ্ছে উপগ্রহ, এই উপগ্রহ হচ্ছে এই গ্রহের থেকে ছোট। এরপরে নক্ষত্র, আমরা এখানে সূর্য ধরেছি, নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, নক্ষত্রের কি রয়েছে? নিজস্ব আলো রয়েছে, কিন্তু গ্রহর নিজস্ব কোনো আলো নেই, গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আবার উপগ্রহ নিজস্ব কোনো আলো নেই, ঠিক আছে? এরপরে যেটা নক্ষত্র স্থির, নক্ষত্রটা একদম স্থির, যেখানে ছিল সেখানে রইবে এবং সেখানে সারা জীবন রইবে। কিন্তু যে গ্রহ রয়েছে গ্রহটি কার চারিদিকে ঘুরে? গ্রহ ঘুরে নক্ষত্রের চারিদিকে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় একদম রাখবে, গ্রহ ঘুরে নক্ষত্রের চারিদিকে। আবার যে উপগ্রহ রয়েছে, উপগ্রহ কার চারিদিকে ঘোরে? উপগ্রহ ঘুরে গ্রহের চারিদিকে। তো এই জিনিসটা একদম মাথায় সেট করে রাখবে। আমি এটা মুছে ফেললাম, আশা করি তোমরা সকলে বুঝেছো। এরপরে চলে যাই বইয়ে, বইয়ে কি লেখা আছে দেখি। তো আমরা বইয়ে চলে যাচ্ছি, কি বইয়ে কি কি রয়েছে, বই থেকে আমাদের কি কি পড়তে হবে। তো বই থেকে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নিহারিকা। প্রথমে জানবো মহাবিশ্ব। আমাদের মহাবিশ্ব কোনটা? মহাবিশ্বকে যাকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল বা ইউনিভার্স, যেটাকে ইংলিশে বলি ইউনিভার্স, মানে কি মহাবিশ্ব। তো এটা কোনটা? এটা হচ্ছে আকাশ, একটা বড় আকাশ। আমরা যে আকাশকে দেখি সেই আকাশের মধ্যে আমরা দিনের বেলা দেখি শুধুমাত্র একটা সূর্য, কিন্তু আসলে কি এই সমস্ত আকাশের মধ্যে শুধুমাত্র একটা সূর্যই রয়েছে? না, এই আমরা পৃথিবী থেকে দেখি, এটা মনে করো আমাদের পৃথিবী, এখানে আমরা দেখি একটা সূর্য, কিন্তু পৃথিবী থেকে আমরা একটা সূর্যকে দেখতে পারি, কারণ এই সূর্যটা বা এই নক্ষত্রটি আমাদের কাছে রয়েছে। কিন্তু রাতের বেলা যখন সূর্য থাকে না, রাতের বেলা যখন সূর্য থাকে না তখন আমরা আকাশের মধ্যে অনেক তারা দেখতে পারি, ছোট ছোট তারা, কারণ তারা আমাদের থেকে অনেক দূরে রয়েছে, অনেক অনেক দূরে রয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে একটি একটি করে নক্ষত্র, যার চারিদিকে হয়তো আরো অনেক গ্রহ রয়েছে। তাহলে তুমি বুঝো যে কত বড় আমাদের এই আকাশ। তাই এই আকাশকে নাম দেওয়া হয়েছে মহাকাশ। মহাকাশ, যাকে মহাকাশ, যাকে আবার বলা যায় মহাবিশ্ব। মহাবিশ্ব, ঠিক আছে? যাকে মহাকাশ বা মহাবিশ্ব বলে। এই মহাকাশ বা মহাবিশ্বের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং অনেক কিছু রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো আমি বোঝাতে পেরেছি যে মহাকাশটি কত বড়। এই মহাকাশের মধ্যে একটি সূর্য নয়, মহাকাশের মধ্যে অনেক অগণিতিক অগণিতিক সূর্য রয়েছে, আর হয়তো অগণিতিক পৃথিবী রয়েছে, আর সেই অগণিতিক পৃথিবীর মধ্যে রয়েছে আমরা। তো ঠিক আছে, তো এখন আমরা চলে যাই, প্রথম যে পয়েন্টটা আমরা শিখবো সেটা হচ্ছে কি
নীহারিকা। নীহারিকা, তো নীহারিকা কি? অল্প বইয়ের মধ্যে পড়ে নেই যে নীহারিকা এখানে কি লেখা আছে। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হচ্ছে নীহারিকা বা নেবুলা। ঠিক আছে, তো এখন হচ্ছে যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেক মতবাদ রয়েছে। অনেকে বলে যে আমাদের সমস্ত মহাবিশ্বটা একটা ছোট বালির কণার মতো ছিল। ঠিক আছে, এটা প্রায় 1400 কোটি বছর আগে সেটা বাড়তে থাকে, মানে কি প্রসারণ হয়, এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপ মানে কি? গরম তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা যখন একটা কেটলির মধ্যে জল গরম করতে দিই বা চায়ের জন্য আমরা জল গরম করতে দিই, এটা মনে করো আমাদের গ্যাস, এটা আমাদের গ্যাসের, এখানে একটা গরম করতে দিলাম আর এটা ফাঁকা। তো যখন আমরা জল গরম করি তো আমরা দেখবো যে জল গরম করলে সেখান থেকে ধোঁয়া বেরোয়, যেটাকে আমরা বাষ্প বলি। ঠিক তেমনি যখন সেই ছোট বালুকণাটি প্রসারিত হতে হতে প্রচুর তাপ সৃষ্টি করে, তখন সেই সময় অনেক বাষ্প উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? আমাদের বাষ্প উৎপন্ন হয়। আর সেই বাষ্পর সঙ্গে ধুলা ধুলা এবং বিভিন্ন গ্যাস মিশে যে জিনিসটা তৈরি হয় সেটি হচ্ছে নীহারিকা। সেটি কি? নীহারিকা। একে ইংলিশে কি বলে? নেবুলা। NEBULA। যদি ইংলিশ টার্মটা মনে রাখতে পারো খুবই সহজ হবে, কিন্তু তুমি যদি না রাখতে চাও তাও কোনো জোর জবরদস্তি নেই। তো নীহারিকা কি? মহাবিশ্ব তৈরি হচ্ছিল তখন যে অসংখ্য ধূলিকণা ও গ্যাস মিলে একটি মেঘ তৈরি করেছিল, সেই মেঘের নাম হচ্ছে কি? নীহারিকা। আরেকবার বলে দেই, যখন মহাবিশ্ব তৈরি হচ্ছিল, এটা হচ্ছে আমাদের মহাবিশ্ব, যখন মহাবিশ্ব তৈরি হচ্ছিল তখন প্রচুর পরিমাণে তাপ ছড়িয়ে পড়ে। এর জন্য অনেক বাষ্প ও ধূলিকণা এবং বিভিন্ন মহাজাগতিক কণা তৈরি হয়, যেগুলি পরবর্তীতে মেঘের সৃষ্টি করে। এই মেঘটি হলো নীহারিকা। তাহলে নীহারিকাটি কি? নীহারিকাটা হচ্ছে একটা মেঘ, যেটা মহাবিশ্বর শুরুর সময় থেকে এখন পর্যন্ত রয়েছে। সেটি কি? মহাবিশ্ব যখন তৈরি হচ্ছিল বা মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, এই একটা মেঘ তৈরি হয়, তা হলো নীহারিকা। ওকে, তা হলো নীহারিকা। তো নীহারিকাটা বোঝাতে পারলাম। তো এরপরে চলে যাই আমরা ছায়াপথ। ওকে, ছায়াপথ। তো ছায়াপথ কি? ছায়াপথ হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ গঠিত হয়। মানে কি? একটা নক্ষত্রের উদাহরণ দাও তো সবাই। একটা নক্ষত্রের উদাহরণ হচ্ছে সূর্য। লক্ষ লক্ষ সূর্য, তার মানে বুঝতেই পারছো যে কত বড় ছায়াপথটা, কত বড় হতে পারে। লক্ষ লক্ষ, অসংখ্য, যেটাকে এক ভাষায় বলা যাবে অসংখ্য অসংখ্য নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ গঠিত হয়। কি গঠিত হয়? ছায়াপথ। একটা ছায়াপথের নাম হচ্ছে কি? আকাশগঙ্গা। কি নাম? আকাশগঙ্গা। একটা উদাহরণ, আকাশগঙ্গা। ঠিক আছে, আকাশগঙ্গা কি? একটা ছায়াপথ, যেটি কে তৈরি করেছে? সূর্য, পৃথিবী এবং আরো অনেক নক্ষত্র ও গ্রহ মিলে আমাদের একটা ছায়াপথ গঠন করেছে। সেটির নাম কি? আকাশগঙ্গা। তো আকাশগঙ্গা কি? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ গঠিত হয়। এই ছায়াপথের একটা উদাহরণ হচ্ছে কি? আকাশগঙ্গা। আকাশগঙ্গা কি কি রয়েছে? এই আকাশগঙ্গার মধ্যে রয়েছে সূর্য, পৃথিবী ও আরো নক্ষত্র ও গ্রহ। ঠিক আছে, এই নক্ষত্র ও গ্রহ। ঠিক আছে, একটি ছায়াপথের আকার কেমন হয়? একটি তো ছায়াপথ দেখতে কেমন হয়? ছায়াপথ দেখতে পেঁচানো হতে পারে,
আবার ছায়াপথ দেখতে ডিম্বাকার, ডিমের মতো হতে পারে। ডিমের মতো যে আকৃতি সেটাকে বলে ডিম্বাকার। তো ছায়াপথ দেখতে কিসের মতো হতে পারে? পেঁচানো আকৃতি হতে পারে, আবার ডিম্বাকারও হতে পারে। তো এরপরে চলে যাই আমরা নক্ষত্র মণ্ডল। এরপরে চলে যাবো আমরা নক্ষত্র মণ্ডল। তো ছায়াপথটা আরেকবার বুঝিয়ে দিই যে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ গঠিত হয়। একটি ছায়াপথের নাম যদি তোমাদের কোনোদিনও জিজ্ঞাসা করে তো লিখবে কি আকাশগঙ্গা। এই আকাশগঙ্গা কি নিয়ে তৈরি হয়েছে? আকাশগঙ্গা তৈরি হয়েছে সূর্য, পৃথিবী ও আরো নক্ষত্র ও গ্রহদের নিয়ে। কি তৈরি হয়েছে? আকাশগঙ্গা। আকাশগঙ্গাটা একটা কি? আকাশগঙ্গা হচ্ছে একটা ছায়াপথ। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? মেবি ক্লিয়ার। ক্লিয়ার হলেই ভালো, কারণ 2 থেকে 3 বার বোঝালাম। তো এরপরে চলে যাব আমরা নক্ষত্র সম্পর্কে। আমরা জানি যে নক্ষত্র কি, নক্ষত্রের বৈশিষ্ট্য কি। এরপরে চলে যাব আমরা নক্ষত্র মণ্ডল। ঠিক আছে, নক্ষত্র মণ্ডল। একটা জিনিস মনে রাখবে, আমাদের নাম যখন আমরা কেউ জিজ্ঞাসা করি তখন নামের পিছনে আমরা কি দেই? আমাদের পদবী। এটা কিন্তু তার পদবী না। মণ্ডলটাকে তোমরা পদবী বলে ভুল করবে না একদম। যেমন রমেশ মণ্ডল, একটা নাম লিখলাম রমেশ মণ্ডল, এই মণ্ডলটা হচ্ছে তার পদবী। ঠিক আছে, এই মণ্ডলটা হচ্ছে কি তার পদবী। কিন্তু নক্ষত্র মণ্ডল, এই মণ্ডল কি পদবী? না, এই মণ্ডল পদবী না। এই মণ্ডলটি হচ্ছে দল। দল। তখন দল কি তোমরা এখন বলবা? দল কি? দল হচ্ছে একটি গুচ্ছ। একটি গুচ্ছকে নিয়ে বলা হয় দল। ঠিক আছে, যেমন এখানে তোমার নক্ষত্র মণ্ডল বলেছে, তার মানে কি অনেকগুলি নক্ষত্র রয়েছে। নক্ষত্র মণ্ডল মানে কি? এই মণ্ডল কথার অর্থ হচ্ছে দল। ঠিক আছে, তো নক্ষত্র মণ্ডল মানে কি? অনেকগুলি নক্ষত্র যেখানে রয়েছে, তো সেটা হচ্ছে নক্ষত্র মণ্ডল। আমরা আকাশে অনেকগুলি নক্ষত্র দেখতে পাই। তো কি আমরা এটা বলতে পারি যে আমরা আকাশে নক্ষত্র মণ্ডল দেখতে পাই? আমরা বলবো না যে আমরা অনেকগুলি নক্ষত্র দেখতে পারি, আমরা বলবো আমরা নক্ষত্র মণ্ডল দেখতে পারি। এখানে নক্ষত্র মণ্ডল, এখানে মণ্ডল কথার অর্থ কি? মণ্ডল কথার অর্থ হচ্ছে দল। ঠিক আছে, বা জোট। এই নক্ষত্র মণ্ডল, যেমন আমরা একটা একটা পুকুরে মাছ ধরছি, একটা পুকুরে আমরা মাছ ধরছি, সেখানে একসাথে অনেকগুলি মাছ রয়েছে। একসাথে অনেকগুলি মাছ রয়েছে। এটা একটা মাছ, এটা একটা মাছ। আমার মাছগুলো একটু অন্য কোয়ালিটির। এটা হচ্ছে মাছ। তো এরকম অনেকগুলি মাছ রয়েছে। এরকম অনেকগুলি মাছ রয়েছে। এখানে 4টা দিলে মধ্যে এখানে আরো অনেক মাছ। এটা একটা মাছ, এটা একটা মাছ। তো আমরা কি বলবো? যে আমি মাছের ঝাঁক দেখলাম। ঝাঁক মানে কি? মাছের দল। তেমনি মণ্ডল মানে কি? দল। যখন কোনো কিছু অধিক সংখ্যায় থাকে, 1, 2 বা 2-এর বেশি, ঠিক আছে, তখন তাকে কি বলবো? দল। দল বা মণ্ডল। যেমন আমরা মাছের দলকে বলি ঝাঁক, মাছের ঝাঁক দেখলাম। ঠিক আছে, তো নক্ষত্র মণ্ডল কি? নক্ষত্র মণ্ডল হচ্ছে 1 নয়, 2 নয়, 2-এর বেশি। 2-এর বেশি যখন আমরা তারাকে দেখি বা তারার ঝাঁককে দেখি, কি দেখি? তারার ঝাঁক। তারা, তারার ঝাঁক। তারার ঝাঁককে আমরা কি বলবো তাহলে? নক্ষত্র মণ্ডল। এই মণ্ডলটা কিন্তু পদবী না, যে রমেশ মণ্ডল, অনিতা মণ্ডল, এই সেই মণ্ডল না। এটা হচ্ছে, এই মণ্ডল মানে কি? দল। এই মণ্ডল মানে কি? দল। তার মানে এখানে কি বোঝানো যাচ্ছে? যে নক্ষত্র মণ্ডল মানে অনেকগুলি নক্ষত্র। আমরা রাতের আকাশে দেখি অনেক নক্ষত্র। তো আমরা কি এটা বলতে পারি যে আমরা রাতের আকাশে নক্ষত্র মণ্ডল দেখতে পারি? আমরা বলবো যে আমরা রাতের আকাশে নক্ষত্র মণ্ডল দেখতে পারি। ঠিক আছে, এখন চলে যাচ্ছে আমাদের নক্ষত্র মণ্ডল। নক্ষত্র মণ্ডলের মধ্যে অনেকগুলি নক্ষত্র মণ্ডল আমাদের পৃথিবী থেকে দেখা যায়, কারণ দিনের বেলা সূর্য থাকে, সূর্যের জন্য আমরা অনেক নক্ষত্রকে দেখতে পারি না, বা কোনো নক্ষত্রকে আমরা দেখতে পারি না। কিন্তু রাতের বেলা সূর্য থাকে না, এর জন্য আমরা
অনেক নক্ষত্র মণ্ডল দেখতে পারি। তো প্রথমেই চলে আসবো আমরা সপ্তর্ষি মণ্ডল। এটার নাম অনেকে শুনেছে যে সপ্তঋষি, 7জন ঋষি নাম অনুসারে এই সপ্তর্ষি মণ্ডল হয়েছে। সপ্তর্ষি মণ্ডল। তো সপ্তর্ষি মণ্ডল কি? সপ্তর্ষি মণ্ডলকে ভাঙালে আমরা পাবো সপ্তঋষি, 7জন ঋষির নাম অনুসারে। ঋষি মানে মুনি, ব্রাহ্মণ, 7জন ঋষি। পুরানো যুগে ঋষি মুনিরা থাকতো। তো এই 7জন ঋষির নাম অনুসারে একটা নক্ষত্র মণ্ডলের নাম হয়, যেটার নাম হচ্ছে কি সপ্তর্ষি মণ্ডল। একটা কথা বলে রাখি যে সপ্তর্ষি মণ্ডলে মোট 7টা তারা রয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা তারা, এই 7টা তারার নাম 7জন ঋষির নাম। এটা একটা ঋষির নাম, 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 আর এটা একটা ঋষির নাম। এই 7জন ঋষির নাম অনুসারে এই যে নক্ষত্র মণ্ডল, আমি আগেই বলছি নক্ষত্র মণ্ডল কোনটা, 2 বা ততোধিক, মানে 2 এর বেশি যদি নক্ষত্র একসঙ্গে বা এক ঝাঁকে অবস্থান করে তাকে আমরা বলবো নক্ষত্র মণ্ডল। আর এখানে মোট কটা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা রয়েছে। 7টা মানে এখানে হচ্ছে নক্ষত্র মণ্ডল। আর এই নক্ষত্র মণ্ডলের যে 7টা যে তারা রয়েছে বা নক্ষত্র রয়েছে, প্রত্যেকেরই নাম ঋষি মুনিদের থেকে নাম নেওয়া। এই 7টা ঋষির নাম নেওয়া বলে এই মণ্ডলের নাম রয়েছে কি সপ্তর্ষি মণ্ডল। এখন আমরা পড়বো সপ্তর্ষি মণ্ডল কোথায় দেখা যায়। ঠিক আছে, সপ্তর্ষি মণ্ডল কোথায় দেখা যাবে? সপ্তর্ষি মণ্ডল আকাশে দেখা যাবে। কখন দেখা যাবে? রাতে দেখা যাবে। এটা সবাই জানে। তখন আকাশের কোন দিকে দেখতে পাবো সপ্তর্ষি মণ্ডলকে? আকাশের দেখতে পাবো আমরা উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে দেখতে পারবো। আকাশের উত্তর দিকে আমরা সপ্তর্ষি মণ্ডল দেখতে পারবো। ঠিক আছে, 7টি নক্ষত্র। আমি এখন আমার স্ক্রিনে কতগুলি নক্ষত্র মণ্ডলের ছবি তুলে ধরবো এবং তাদের সম্পর্কে কিছু কিছু কথা বলবো। মানে তারা দেখতে কেমন হয়, তারা কোন দিকে অবস্থান করে ও তাদেরকে আমরা কিভাবে চিনতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দিনের বেলা কেন আকাশে তারা দেখতে পারি না? আমরা দিনের বেলা কেন আকাশে তারা দেখতে পারি না? এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা দিনের বেলা আকাশে কি দেখি? সূর্য দেখি। সূর্য, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা সূর্য, এটা হচ্ছে সূর্য। সূর্য পৃথিবী থেকে অনেক বড়। আর সূর্যের যে আলো বের হচ্ছে, সে আলোতে পৃথিবীর যেদিকে পড়বে সেদিকে হবে দিন এবং উল্টো দিকে হবে রাত। দিন রাত। কিন্তু মহা আকাশে বা মহাবিশ্বে অনেক তারা রয়েছে, অনেক তারা রয়েছে, সামনে পিছনে অনেক তারা রয়েছে, কিন্তু আমরা দিনের বেলা কেন দেখতে পারি না? দিনের বেলা আমরা দেখতে পারি না কারণ সূর্য যে রয়েছে, সূর্যের আলোক রশ্মি এতটাই তীব্র, এতটাই বেশি যে সূর্যের আলোর জন্য আমরা বাকি তারাদের দেখতে পারি না। ঠিক আছে, কিন্তু অন্যদিকে রাতের বেলা আমরা কেন তারা দেখি? কারণ রাতের বেলা সূর্য আমাদের সামনে থাকে না এবং সূর্যের আলো আমাদের চোখে পড়ে না। তাই আমরা রাত্রেবেলা দূরের মিটমিট করা তারা বা নক্ষত্রদের দেখতে পারি। এটাই হচ্ছে এর উত্তর। এখন চলে আসব যে আমরা রাতে আকাশে কি শুধুমাত্র তারাদেরই দেখি? না, উত্তর হচ্ছে একদমই না। আমরা রাতের আকাশে তারাদের দেখি না। শুধু তারাদের দেখি না। এখন অনেকে বলবে হ্যাঁ আমরা প্লেন দেখি রাত্রের বেলা, আকাশের মধ্য দিয়ে উড়ে 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 যায়। কিন্তু না, আমি প্লেনের কথা বলছি না। আমি বলছি কি, আমরা রাতের বেলা কি দেখি? শুধু তারা দেখি না, শুধু নক্ষত্র আমরা দেখি না। নক্ষত্র বা তারা একই। আমরা দেখি অনেক গ্রহকে। গ্রহের কোনো নিজস্ব আলো রয়েছে? গ্রহের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু তারা সূর্যের আলোয় আলোকিত হয়। যেমন হচ্ছে আমাদের শুক্র গ্রহ। শুক্র গ্রহকে আমরা পৃথিবী থেকে দেখতে পারি খালি চোখে। আমরা শুক্র গ্রহকে খালি চোখে, যেমন আমরা প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে
যদি আমরা সকালে সূর্য ওঠার আগে উঠি তাহলে দেখব যে পূব আকাশে একটি তারা রয়েছে। সেটি আসলে তারা নয়, সেটি আসলে শুক্র গ্রহ। কি গ্রহ? শুক্র গ্রহ। এই গ্রহগুলির নাম আমি একটু পরে বোঝাচ্ছি, আগে এটা একটু বুঝিয়ে নিই। শুক্র গ্রহকে আমরা দেখতে পারি সকালে পূর্ব দিকে। সকালে কই দেখি আমরা? পূর্ব দিকে দেখি, সূর্য ওঠার আগে পূর্ব দিকে। এবং বিকেল টাইম, অর্থাৎ বিকেল বেলা, বিকেলে বিকেলে আমরা দেখি তাকে পশ্চিমে। দেখবে যখন সূর্য একদম অস্ত চলে যায়, এটা যদি একটা, আমি খুব সুন্দর ছবি আঁকি, তাই যখনই সময় পাই তাহলে ছবি আঁকার ধান্দা করি। এটা হচ্ছে একটা বন, বনের এই দিকের সূর্য আমাদের অস্ত যাচ্ছে। এটা কোন দিক? সূর্য অস্ত যাচ্ছে, তার মানে এটা পশ্চিম দিক। পশ্চিম দিকে সূর্যের উপরে দেখবো একটা তারা রয়েছে। এটি কোনো তারা না, এটা কি? এটা হচ্ছে গ্রহ। এটি হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে? সকালে যখন এটি উঠে তখন এই শুক্র গ্রহকে আমরা বলি শুকতারা। কি বলি? শুকতারা। শুকতারা। আর বিকেলে পশ্চিম দিকে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার একটু আগে আমরা পশ্চিম দিকে যে তারাটি দেখতে পাই সেটি হচ্ছে শুক্র গ্রহ। আর এটাকে আমরা বলি সন্ধ্যা তারা। কি বলি? সন্ধ্যা তারা। তোমাদের একটা হোম টাস্ক দিয়ে রাখলাম, যে এখন তো ঠান্ডা পড়েছে, এখন কেউ বাইরে বের হবে না, আমি ভালো মতো জানি, আর সকালে উঠবে না। তো বিকেল টাইমটা, যখন বিকেল হয় তখন সূর্য অস্ত যাবার পরে দেখতে পারবে পশ্চিম আকাশে একটি তারা উঠে বা একটি তারা উদীয়মান হয়। সেই তারাটিকে তখন ভালো আরো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। সেই তারাটি হচ্ছে শুক্র গ্রহ, যাকে আমরা বলি সন্ধ্যা তারা। ঠিক আছে? তো শুকতারা সন্ধ্যা তারা কি? দুটাই একই। এটি কোনো তারা নয়, এটি কোনো নক্ষত্র নয়, এটি হচ্ছে শুক্র গ্রহ। তো এখন তোমরা বলতে পারবে যে গ্রহ আর নক্ষত্রের মধ্যে আমরা পার্থক্য কিভাবে বুঝবো? যে গ্রহ আর নক্ষত্রের মধ্যে আমরা পার্থক্য কিভাবে বুঝতে পারবো? ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, যে গ্রহ আর নক্ষত্র, গ্রহের আকার নক্ষত্রের থেকে অনেক ছোট। আর একটা কথা কি, নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। ঠিক আছে? তো এখন চলে যাই যে নক্ষত্রগুলি কি আমরা কিভাবে দেখব বা কিভাবে পরিচয় পাবো যে এটা নক্ষত্র, এটা হচ্ছে হলো নক্ষত্র আর অন্যটি হচ্ছে গ্রহ। একটা জিনিস, নক্ষত্র নক্ষত্র মিটমিট করে জ্বলবে। কিভাবে জ্বলবে? মিটমিট করে। মিট মিট করে জ্বলবে। নক্ষত্র কিভাবে জ্বলবে? মিটমিট করে জ্বলবে। অপরদিকে গ্রহ স্থির হয়ে জ্বলবে, স্থির ভাবে জ্বলবে। মানেটা হয়তো এখনো কেউ বুঝতে পারছো না, আমি বলছি। আকাশে যখন তুমি অনেক তারাকে দেখতে পারবে, সেই তারাগুলির মধ্যে দেখবে যে কিছু কিছু তারা মিটমিট করে জ্বলে, অর্থাৎ একটু বাড়ে একটু কমে, একটু বাড়ে একটু কমে। কিন্তু গ্রহ যে রয়েছে, গ্রহগুলি স্থিরভাবে জ্বলে। ঠিক আছে? যার যেগুলি নক্ষত্র রয়েছে সেগুলি একবার বেশি করে চোখে পড়ে, একবার কম করে চোখে পড়ে, একবার বেশি করে আলো দেয়, একবার কম করে আলো দেয়। এইভাবে যেটা মিটমিট করবে সেটা হচ্ছে কি? নক্ষত্র। আর যেটা একদম চাঁদের মতো করে জ্বলে থাকবে বা আলো দিবে সেটা হচ্ছে গ্রহ। কিন্তু আগেই বলে দিই, গ্রহের নিজস্ব কোনো আলো নেই, এটা সূর্যের আলোতে আলোকিত। তো নক্ষত্র মিটমিট করে আলো কেন দেয়? কারণ আমাদের যে পৃথিবীটি রয়েছে, পৃথিবীর চারদিকে রয়েছে কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থাকার কারণে আমরা শ্বাস নিতে পারছি। কি নিতে পারছি? শ্বাস নিতে পারছি। কারণ বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন। এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর চারদিকে রয়েছে বায়ুমণ্ডল। আর পৃথিবী থেকে বহু দূরে থাকা তারাগুলি যখন আলো দেয়, তখন এই বায়ুস্তর, বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আমাদের পৃথিবীতে এসে আপতিত হয় বা পৃথিবীতে এসে পড়ে। তখন হয় কি, যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের কারণে এই রশ্মিগুলি একটু একা বেঁকা হয়ে যায়, অর্থাৎ একটু কেঁপে যায়।
এই কাঁপার কারণে আমরা থেকে যে আলোগুলি আমাদের পৃথিবীতে এসে পড়ে সেগুলিকে আমরা একবার কম একবার বেশি দেখতে পারি, যাকে আমরা বাংলায় বলি মিট মিট করে জ্বলছে। ঠিক আছে, তো আশা করি সকলে এটা বুঝতে পেরেছো কেন নক্ষত্র মিটমিট করে জ্বলে এবং গ্রহ স্থিরভাবে জ্বলে। গ্রহের নিজস্ব কোনো আলো নেই, এটা সূর্যের আলোয় আলোকিত হয়, কিন্তু যে নক্ষত্র যে রয়েছে নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, আর এই নক্ষত্রের যে নিজস্ব আলো রয়েছে সেই আলোটি যখন পৃথিবী পৃষ্ঠে পড়ে তার আগে পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলে এই রশ্মিগুলি আসার সময় কেঁপে যায়। কি হয়, এই বায়ুমণ্ডল থেকে একটু দেখাই দিই, এই বায়ুমণ্ডলে যখন রশ্মিগুলি প্রবেশ করে তখন রশ্মিগুলি কেঁপে যায়, এই কারণে আমরা দেখি নক্ষত্রগুলি মিট মিট করে জ্বলছে। এরপরে চলে যাই টেলিস্কোপ। অনেকে আমরা দূরবীনের নাম শুনেছি। দূরবীন কি, যাকে ইংলিশে বলে বাইনোকুলার, যেটা দিয়ে দূরের জিনিস দেখা যায়। অনেক কার্টুনেও আমরা দেখেছি যে দূরবীন দিয়ে আমরা দূরের জিনিস দেখতে পারি, দূরবীন দিয়ে আমরা দূরের জিনিসকে কাছে দেখতে পারি। তো সেরকমই একটা জিনিস হচ্ছে যেটাকে বলে টেলিস্কোপ। সেটি বড় হয় দূরবীনের তুলনায় এবং সেটি দিয়ে আকাশের নক্ষত্র ও গ্রহদের দেখা যায়। তো টেলিস্কোপ কি একটা, টেলিস্কোপ একটা যন্ত্র যেটির সাহায্যে আমরা আকাশের নক্ষত্র ও গ্রহদের দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে টেলিস্কোপ। তো এখন চলে যাই গ্রহ। আমাদের সৌরমণ্ডল মানে সূর্যের চারপাশে কতগুলি গ্রহ রয়েছে, গ্রহ কতগুলি গ্রহ রয়েছে আমরা সকলে জানি। আমরা যখন একে চন্দ্র দুইয়ে কক্ষ তিনে নেত্র এই ধারাপাঠটি পড়েছি তখন আমরা পড়েছি নয়ে নবগ্রহ। নবগ্রহ মানে কয়টা গ্রহ রয়েছে আমাদের, 9টা গ্রহ রয়েছে, কিন্তু একটা গ্রহকে বামন গ্রহ বলে। বামন গ্রহ বলে, ব্রাহ্মণ না, কিন্তু বামন গ্রহ। বামন মানে কি, ছোট ছোট। তো এটাকে একটা গ্রহ রয়েছে যেটাকে বামন গ্রহ বলে। তাহলে আমাদের মোট গ্রহ কয়টা, একটা গ্রহকে বামন গ্রহ বলে, তাহলে একটা গ্রহকে বামন গ্রহ বলে, তাহলে আমাদের গ্রহ সংখ্যা হচ্ছে 8টি গ্রহ আর একটি, সরি বাংলাতে লিখি, 8টি গ্রহ ও একটি বামন গ্রহ। কি গ্রহ, বামন গ্রহ। তো বামন গ্রহের নামটা আমরা পরে জানবো। তো আগে সূর্যটা এঁকে নিই। তো এটা হচ্ছে আমাদের সূর্য, সূর্য মামা। এটা কি আমাদের সূর্য, সূর্য। এখন সূর্য কি, একটা নক্ষত্র। নক্ষত্রের কি আছে, নিজস্ব আলো রয়েছে। এই যে নক্ষত্রের নিজস্ব আলো, সূর্যের চারিদিকে আমরা আলো এঁকে দিলাম, এটা কি লাইট, এটা হচ্ছে আলো। তো প্রথমে যে গ্রহটি রয়েছে সেটি কি, সেটি হচ্ছে হলো বুধ। এর নাম কি, বয়রস্যু ধ, বুধ। তারপরে যেটি রয়েছে সেটি হলো শুক্র। কি নামে, শুক্র। মনে আছে, এখনই আমরা পড়লাম শুকতারা সন্ধ্যা তারা। তো ওটা কোন গ্রহ, ওটা কি আদৌ তারা, না ওটা তারা না। শুকতারা সন্ধ্যা তারা, তারা নয়, সেটি হচ্ছে গ্রহ। সেটি কোন গ্রহ, শুক্র গ্রহ। এই যে সেই আমাদের গ্রহ যাকে আমরা দেখতে পারি। ঠিক আছে, এরপরে রয়েছে বুধ শুক্র, তারপরে রয়েছে পৃথিবী। তারপরে কি রয়েছে আমাদের, পৃথিবী। পৃথিবী, এরপরে রয়েছে আমাদের পৃথিবী। এখন পৃথিবীর পরে কি রয়েছে, পৃথিবীর পরে রয়েছে আমাদের মঙ্গল। পৃথিবীর পরে রয়েছে আমাদের মঙ্গল, মঙ্গল। এখন তোমরা বলবে যে এগুলো অনেকগুলি বারের মতো শোনাচ্ছে, যেমন বুধবার, শুক্রবার, মঙ্গলবার। হ্যাঁ, এরকমই, এদের নামগুলি এরকম ভাবেই করা হয়েছে। এতে আমাদের একটা লাভ হচ্ছে কি, যে আমরা গ্রহগুলির নাম তাড়াতাড়ি মনে রাখতে পারবো। সরি। তো পৃথিবীর পরে কি, মঙ্গল। মঙ্গলের পরে কি আসছে, বৃহস্পতি। কি আসছে, বৃহস্পতি। বৃহস্পতি। এখন তোমরা বলবে যে বৃহস্পতিকে এত বড় কেন আঁকলে। বৃহস্পতি
সমস্ত গ্রহের মধ্যে সব থেকে বড়। তো আমাদের মোট কয়টা গ্রহ রয়েছে? আমাদের মোট রয়েছে গ্রহ 8টা গ্রহ, একটা বামন গ্রহ। ঠিক আছে, তো চলে যাই। বৃহস্পতির পরে কি রয়েছে আমাদের? বৃহস্পতির পরে রয়েছে আমাদের শনি। শনি, এটা হচ্ছে শনি। এটা কি? শনি। শনির চারিদিকে রয়েছে বলয়। এই বলয়টাকে আমি তোমাদের একটু পরে বোঝাবো। তো শনির পরে কি রয়েছে? শনির পরে রয়েছে ইউরেনাস। এটা হচ্ছে ইউরেনাস। এই নামটা একটু কঠিন আছে, কিন্তু হয়ে যাবে পড়তে পড়তে। ইউরেনাস। তারপরে কি রয়েছে? ইউরেনাসের পরে নেপচুন। নেপচুন, তোমরা পারলে এটা খাতায় তুলে নিতে পারো। ঠিক আছে, নেপচুন। দেন তারপরে সবার লাস্ট, যেটাকে আমরা বলি বামন গ্রহ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্লুটো। প্লুটো, এটাকে গ্রহের মধ্যে ধরা হয় না, কারণ এটির আকার গ্রহের তুলনায় অনেক ছোট। ঠিক আছে, তো প্রথমে সূর্যের কাছে সবচেয়ে কোনটা রয়েছে? বুধ। তারপরে কোনটা? শুক্র। তারপর পৃথিবী, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস, তারপর নেপচুন, দেন প্লুটো। প্লুটো একটি বামন গ্রহ। সবসময় মনে রাখবে, প্লুটো একটি বামন গ্রহ। প্রথমে কোনটা রয়েছে আমাদের? বুধ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, দেন আসে প্লুটো। তো এই কটা নাম একদম মুখস্থ রাখতে হবে, ও কোনটার পরে কি রয়েছে সেটাকেও ভালো মতো মনে রাখতে হবে। এখন যদি তোমাদের বলা হয় যে সূর্যের সবচেয়ে পাশের গ্রহ কোনটি, আমরা সরাসরি বলে দিব বুধ। এখন যদি বলে পৃথিবীর পাশে যে দুটো গ্রহ রয়েছে, সেই দুটি গ্রহ কি কি? সেটি কি কি হবে? মঙ্গল এবং শুক্র। ঠিক আছে, এখন যদি বলে সবচেয়ে বড় গ্রহটি কোনটি, সবচেয়ে বড় গ্রহ কোনটা হচ্ছে আমাদের বৃহস্পতি। আমি বলেছি সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। এখন যদি বলা হয় যে কোন গ্রহের বলয় আছে, শনি গ্রহের বলয় আছে। কিসের বলয় রয়েছে? শনি গ্রহের। বলয়টা কিছু না, একটা চক্রের মতো, যেটা আমাদের গ্রহকে প্রদক্ষিণ করে রয়েছে। কি রয়েছে? গ্রহকে প্রদক্ষিণ করে রয়েছে, তো এটাকে বলে বলয়। তো কোন গ্রহের বলয় দেখা যায়? সেটা হচ্ছে শনি গ্রহের বলয় দেখা যায়। ঠিক আছে, এখন যদি বলে যে দূরত্ব অনুসারে, দূরত্ব অনুসারে পৃথিবী ক নাম্বার? যদি বলে দূরত্ব অনুসারে পৃথিবী ক নাম্বার, এখন তোমরা বলবা যে দূরত্ব অনুসারে মানেটা কি? মানে হচ্ছে যখন আমরা স্কুলের মধ্যে পরীক্ষা নেই, তখন যে প্রথম হয়, যে সবচেয়ে বেশি নাম্বার অর্জন করে, তাকে আমরা কি বলি? ফার্স্ট। কি বলি তাকে আমরা? ফার্স্ট। এবং যে দ্বিতীয় স্থান অধিকার করে তাকে বলি আমরা সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ। তো এখানে পৃথিবী কত নাম্বারে রয়েছে? এখানে পৃথিবী রয়েছে 1 2 3, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, পৃথিবী আমাদের থার্ড, মঙ্গল হচ্ছে আমাদের ফোর্থ, বৃহস্পতি ফিফথ, শনি সিক্সথ, ইউরেনাস সেভেন্থ, নেপচুন হচ্ছিল এইট, আর প্লুটো নাইনথ। তো আমাদের মোট কটা গ্রহ হলো? সব মিলে হলো আমাদের 9টা গ্রহ। এবং 9টা গ্রহের মধ্যে আমরা পরবর্তীতে 8টা গ্রহ পড়ব, আর একটা হচ্ছে বামন গ্রহ। বামন গ্রহের নাম কি? বামন গ্রহের নাম হচ্ছে প্লুটো। ঠিক আছে, প্লুটো কেন বামন গ্রহ? প্লুটো বামন গ্রহ কারণ প্লুটোর আকার অনেক ছোট। ঠিক আছে, এরপরে চলে যাই আমাদের সূর্যের দিকে। সূর্য সম্পর্কে আরো কিছু কিছু তথ্য আমরা একটু জেনে নিই। সামান্য, আর বেশিক্ষণ করা যাবে না, শুধুমাত্র 5-10 মিনিট হাতে সময় রয়েছে। তো এরপরে আমরা চলে যাই সূর্যের দিকে। সূর্য সম্পর্কে কিছু কিছু বিষয় আমরা জেনে নিই। ঠিক আছে, তো সূর্য যেটা রয়েছে আমাদের, সূর্য, সূর্যের নিজস্ব আলো রয়েছে ও নিজস্ব তাপ রয়েছে। কারণ আমাদের গরমকালে গরম লাগে এবং ঠান্ডার সময় ঠান্ডা লাগে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। পৃথিবী যতটা সূর্যের কাছে আসবে,
ততটা গরম বাড়বে। ঠিক আছে, আমরা একটা নর্মাল একটা জিনিস আমরা একদম চিন্তা করি যে আমাদের যখন ঠান্ডা লাগে, এটা মনে করো আমি, যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কি করি, আগুনের পাশে হাত দিই, আগুনের পাশে হাত দিই। এটা আমি বসে আছি এখানে, আমি আগুনের পাশে হাত দিয়েছি, এটা আমার চেয়ার, নাহলে বলবে যে মাটিতে বসে আছে, আমি আগুনের পাশে হাত দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আগুন। আমরা আগুনের পাশে হাত দিই, যখন আমরা আগুনের পাশে হাত দিই, আমার চুলগুলো একটু দিয়ে দিই স্টাইল করে। ঠিক আছে, তখন যখন আমরা আগুনের পাশে হাত দিই তখন আমাদের গরম অনুভূত হয়, কিন্তু যখন আমরা আগুনের থেকে দূরে হাত নিয়ে যাই তখন আমাদের ঠান্ডা অনুভূত হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আগুনের তাপ। তেমনি পৃথিবী থেকে সূর্য, এটা সূর্য, এটা কি, এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। এখন পৃথিবী নিজ অক্ষে সূর্যের চারিদিকে কি গোলাকার পথে ঘোরে? না, গোলাকার পথে ঘোরে না। এটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে পৃথিবী সূর্যের চারদিকে গোলাকার আকার কক্ষে ঘোরে না বা আবর্তন করে না। পৃথিবী একটা ডিম্বাকার বা ডিম্বাকৃতি অক্ষের অনুযায়ী সূর্যের চারিদিকে ঘোরে বা আবর্তন করে। কক্ষপথে যখন আবর্তন করে তখন পৃথিবী থেকে কিছু কিছু সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় অনেক বেশি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন অনেক বেশি হয় তখন হয় শীতকাল। আর এই শীতকালে কি হয়, আমাদের আমাদের ঠান্ডা অনুভূত হয়। কেন? কারণ এখানে দেখিয়ে দিলাম যে আমি যখন একটা আগুনের পাশে হাত নিয়ে যাব তখন আমাকে গরম অনুভূত হবে, কিন্তু যখন আমি আগুন থেকে হাতটিকে সরিয়ে নিব আমাকে ঠান্ডা মনে হবে। ঠিক তেমনি সূর্যের নিজস্ব কি রয়েছে, সূর্য একটি নক্ষত্র, সূর্যের নিজস্ব আলো ও উত্তাপ দুটি রয়েছে। এ কারণে আমরা সূর্যকে একটা আগুনের গোলা বলে মনে করতে পারি, এবং পৃথিবী যত সূর্যের কাছে যাবে তত তার উত্তাপ, মানে পৃথিবীতে গরম বাড়তে থাকবে। কিন্তু পৃথিবী নিজের অক্ষে গোলাকার পথে ঘুরে না বা গোলাকার কক্ষপথে আবর্তন করে না। পৃথিবী তার কক্ষপথে তার উপবৃত্তাকার একটা কক্ষপথে আবর্তন করে। তাহলে কোন কক্ষপথে আবর্তন করে? একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ উপবৃত্তাকার মানে ডিমের মতো আর নয়। তো কি হচ্ছে আমাদের, যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয় তখন আমাদের ঠান্ডা অনুভূত হয়, এবং তখন সময়টা হয় শীতকাল। এবং তার পৃথিবীর নিজের কক্ষপথের কোনো স্থানে যেখানে সূর্য থেকে তার দূরত্ব আগের তুলনায় কমে যায় তখন আমাদের গরম অনুভূত হয়, এবং তখন হয় আমাদের কি কাল? গ্রীষ্মকাল। তখন আমাদের হয় গ্রীষ্মকাল। তো এখন আমরা বুঝতে পারলাম যে শীতকাল ও গ্রীষ্মকাল কেন হয়। তো আমাদের সূর্য হচ্ছে আলো ও তাপের প্রধান উৎস। সূর্য হচ্ছে আলো ও তাপের প্রধান উৎস, এবং পৃথিবী তার নিজের কক্ষপথে ঘোরার সময় যখন পৃথিবী সূর্যের থেকে দূরে অবস্থান করে তখন সেটি কি হয়, তখন আমাদের উত্তাপ একটু কম অনুভূত হয়, তখন হয় শীতকাল, কারণ তখন আমাদের ঠান্ডা অনুভূত হয়। কিন্তু নিজের কক্ষপথে ঘোরার সময় পৃথিবী যখন সূর্যের কাছে চলে আসে তখন আমাদের গরম অনুভূত হয়, এবং তখন হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে গরমের সময়, তখন আমাদের গরম অনুভূত হয়। তো সূর্যটা কি? সূর্যটা হচ্ছে একটি আলো ও উত্তাপের উৎস। এটা কি বলা যায়? উৎস। উৎস মানে কি? উৎস মানে যেখান থেকে সৃষ্টি হয়েছে, তো এটা হচ্ছে উৎস। তো সূর্য হচ্ছে আমাদের আলো ও তাপের উৎস। তো চলে যাই এর পরের পয়েন্টে। এর পরের পয়েন্ট হচ্ছে, এটা মুছে দিই। এখন এর পয়েন্ট হচ্ছে সূর্য যে রয়েছে, সূর্য আমাদের পৃথিবী থেকে কত বড়? আমরা সকলে জানি সূর্য একটি নক্ষত্র ও পৃথিবী হচ্ছে একটি গ্রহ। এখন কথা হচ্ছে পৃথিবী, আমরা সকলে জানি নক্ষত্র গ্রহের থেকে অনেক বড়। তো পৃথিবী থেকে কত বড় হচ্ছে আমাদের সূর্য? তো পৃথিবী আমাদের অনেক ছোট, সূর্য আমাদের অনেক বড়। তো পৃথিবী আর একটা সূর্য, তো আমাদের যে সূর্যি মামা রয়েছে, এটাকে আমরা ধরলাম সূর্যি মামা। এই সূর্যি মামা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। তার
মানে বোঝা যাচ্ছে যে 13 লক্ষটা পৃথিবী যদি একসাথে আমরা রাখি, একসাথে আমরা যদি 13 লক্ষটা পৃথিবীটাকে রাখি, এখানে মোট 6টা রয়েছে, এভাবে আরো মোট 13 লক্ষ পৃথিবী যদি আমরা একসাথে রাখি, তাহলে আমাদের একটা সূর্য গঠিত হবে, বা একটা সূর্যের মতো আকার ধারণ করবে, বা সূর্যের মতো আকৃতি নিবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এরপরে আসি 3 নম্বর পয়েন্ট। আমরা সকলে জানি যে সূর্য হচ্ছে আমাদের আলো ও উত্তাপের উৎস, আলো ও উত্তাপ বা তাপের উৎস। ঠিক আছে, এখন সূর্য এত বড় নক্ষত্র, তো সূর্যের সমস্ত আলো কি আমাদের পৃথিবীতে এসে পড়ে? না, সূর্যের সমস্ত আলো আমাদের পৃথিবীতে এসে পড়ে না। সূর্যের আলোর মোট 200 কোটি ভাগের এক ভাগ মাত্র, এক ভাগ আমাদের পৃথিবীতে পড়ে। সূর্যের যে আলোক রশ্মি রয়েছে 200 কোটি ভাগের এক ভাগ আমাদের পৃথিবীতে এসে পড়ে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের পৃথিবীর মধ্যে কতটা পরিমাণে আলো পড়ছে, এবং সেই আলো পড়ার জন্য আমরা দিনের বেলা সব বস্তুকেই দেখতে পারি, যেটা আমরা রাতের বেলা দেখতে পারি না। রাতের বেলা আমাদের আলোর প্রয়োজন হয়, কিন্তু দিনের বেলা আমাদের আলোর প্রয়োজন হয় না। দিনের বেলা আমাদের আলোর প্রয়োজন হয় না, কারণ সূর্য হচ্ছে আলো ও তাপের উৎস। আর এই সূর্যের যে আলোটি রয়েছে, সেই আলোর 200 কোটি ভাগের এক ভাগ আমাদের পৃথিবীতে আপতিত হয়, মানে পৃথিবীতে এসে পড়ে। এরপরে চলে যাই আমরা 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি, সূর্য যে রয়েছে, এই সূর্য, আমরা জানি সূর্য আলো ও তাপের উৎস, তার মানে সূর্য নিজেও গরম, অর্থাৎ সূর্যের সমস্ত অংশ গরমে পরিপূর্ণ, অর্থাৎ এখানে জ্বলন্ত পদার্থ রয়েছে বা জ্বলনশীল পদার্থ রয়েছে। তো সূর্যের তাপমাত্রা কত? আমরা জানি আমাদের সূর্যি মামার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। এটা সবসময় মাথায় রাখবে যে সূর্যের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমরা বলবে 6000 ডিগ্রি সেলসিয়াস মানে কত? তো আমরা দেখব, আমরা যখন কোনো পাত্রে জল গরম করি, তো সেখানে হয় কি, এখানে আমরা যদি জল দেই, পাত্রে জল দিয়ে যদি আমরা তার নিচে আগুনের তাপ দিতে থাকি, তবে যখন 100 ডিগ্রি তাপমাত্রা হবে, যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, তখন সেই পাত্রের মধ্যে জল অবশিষ্ট থাকবে না। তখন সেই পাত্রের জলটি বাষ্প আকারে উপরে উঠে যাবে, যেটাকে আমরা কি বলি? জলীয় বাষ্প বলি। তো কি হচ্ছে, আমরা যখন জলকে 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন জল বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে এমনি সাধারণ জলের একটা উদাহরণ, কিন্তু সূর্য এটার থেকে অনেক গুণ বড়, 60 গুণ বড়। অর্থাৎ যেখানে জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, সেখানে আমাদের সূর্যি মামার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা অনেক বড়। যদি কোনো কারণে পৃথিবী সূর্যের খুব কাছে চলে আসে, তাহলে আমাদের পৃথিবীর সমস্ত জীবন, সমস্ত বন জঙ্গল, জল সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে, এবং জল বাষ্পে পরিণত হয়ে যাবে, এবং পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তো কি হচ্ছে, আমাদের সূর্যি মামার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এটি খুব বড় সংখ্যা, এটি খুব বেশি তাপমাত্রা। তো এরপরে চলে আসি সূর্য। আমাদের যে সূর্যটি রয়েছে, সূর্যের সমস্ত স্থানে তাপমাত্রা সমান নয়। আমরা জানি যে সূর্যের তাপমাত্রা কত, আমরা একটু আগে পড়লাম, সূর্যের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সূর্যের কি সমস্ত স্থানে তাপমাত্রা সমান থাকে? না, সূর্যের সমস্ত স্থানে তাপমাত্রা সমান থাকে না। কিছু কিছু স্থানে সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রি থেকে কম হয়ে যায়, এবং কিছু কিছু স্থানে 6000 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়। যেসব স্থানে কম হয়, সেসব স্থানকে দূর থেকে দেখলে কালচে দাগের মতো দেখায়। কিসের মতো দেখায়? কালো দাগের মতো দেখায়। ঠিক আছে, তো সূর্যের কি হচ্ছে, সূর্যের সমস্ত স্থানে সূর্যের তাপমাত্রা সমান থাকে না। যেসব স্থানে সূর্যের তাপমাত্রা 6000 ডিগ্রির থেকে কম,
বা যেসব স্থানে তাপমাত্রা কম থাকে সেসব স্থানকে দূর থেকে কালো দাগের মতো দেখায়। কিসের মতো দেখায়? কালো দাগের মতো দেখায়। এরপরে আরেকটা পয়েন্ট রয়েছে, আমরা যে ছায়াপথ পড়েছি, ছায়াপথ, একটা ছায়াপথের উদাহরণ কি? একটা ছায়াপথের উদাহরণ হচ্ছে আকাশগঙ্গা, যেটা আমরা ছায়াপথ পয়েন্টের মধ্যে পড়েছি। তো আকাশগঙ্গার শেষ প্রান্তে রয়েছে আমাদের সৌরজগৎ। শেষ প্রান্তে রয়েছে সৌর জগৎ। এখন বলবে যে সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে আমাদের সূর্য ও আমাদের 8টি গ্রহ ও একটি বামন গ্রহ নিয়ে যে জগৎটি গঠিত হয়েছে সেটি হচ্ছে সৌরজগৎ। তো এখন যদি বলা যায় যে সৌরজগতের মধ্যে কি কি রয়েছে, সৌরজগতের মধ্যে রয়েছে আমাদের সূর্য এবং 8টি গ্রহ ও একটি বামন গ্রহ। তো সমস্ত কিছু মিলে হচ্ছে আমাদের কি? সৌরজগৎ। সমস্ত কিছু মিলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে সৌরজগৎ। তো আমরা বুঝতে পারলাম যে সৌরজগৎ আমাদের কাকে বলে। তো সৌরজগৎ আমাদের কাকে বলে? যে যেখানে আমাদের সূর্য ও সূর্যের সাথে আমাদের মোট 8টা গ্রহ ও একটা বামন গ্রহ রয়েছে, তাকে কি বলে? সৌরজগৎ বলে। কি কি জানতে পারলাম? যে সূর্য হচ্ছে আমাদের সমস্ত পৃথিবীর আলো ও তাপমাত্রার উৎস। এবং দ্বিতীয় নম্বরে আমরা বুঝতে পারলাম যে সূর্যের যে তাপমাত্রা রয়েছে সেই সূর্যের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এবং সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এবং এরপরে জানতে পারি যে সূর্যের যে সমস্ত আলোক রশ্মি রয়েছে সেই আলোক রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আমাদের পৃথিবীতে আপতিত হয়। তাতেই আমরা দিনের বেলা সমস্ত কিছুকে খালি চোখে দেখতে পারি। এবং এরপরে আমরা জানি যে সূর্যের সমস্ত স্থানে তাপমাত্রা 6000 ডিগ্রি থাকে না। কিছু কিছু স্থানে তাপমাত্রা 6000 ডিগ্রির থেকে কম থাকে, ও যেসব স্থানে তাপমাত্রা 6000 ডিগ্রির থেকে কম থাকে সেসব স্থানকে দূর থেকে কালো দাগের মতো দেখায়। ঠিক আছে? এবং তার সর্বশেষে জানতে পারি যে আমাদের যে আকাশগঙ্গা নামক ছায়াপথটি রয়েছে, এই আকাশগঙ্গা নামক ছায়াপথের শেষ প্রান্তে রয়েছে আমাদের সৌরজগৎ। তো কি হলো? আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথটি রয়েছে সেই ছায়াপথের শেষ প্রান্তে রয়েছে কি? আমাদের সৌরজগৎ। আমাদের সৌরজগৎ কোনটাকে বলে? সৌরজগৎ বলে সূর্য ও তার 8টি গ্রহ ও একটি বামন গ্রহকে মিলে যে জগৎ গঠিত হয়েছে তাকে বলে সৌরজগৎ। তো আজকের জন্য এইটুকুই, সময়ের একটু বেশি হয়ে গেল। তো তোমাদের পড়া থাকবে 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে রয়েছে গ্রহ, যেগুলি আমি এর পরে নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই, তোমরা বাড়িতে 5 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত বাড়িতে পড়বে। চলো।